2011 সালে তো শুভেন্দুবাবু এমএলএ ছিলেন, সারদা কেলেঙ্কারিতেও শুভেন্দুবাবু ছিলেন, আমরা নারদ ভিডিওতেও শুভেন্দুবাবুকে টাকা নিতে দেখেছি। এখন শুভেন্দুবাবু অন্য দলে গেছেন, এখন অন্য দলে গেলেই তো সৎ হয়ে যায় না। পশ্চিমবাংলায় আমরা তৃণমূলকে আমরা মনে করি না যে তৃণমূল সাম্প্রদায়িক দল না, আমরা মনে করি না তৃণমূল সততার প্রতীকের দল, আমরা মনে করি যে পশ্চিমবাংলার মাটিতে এই যে ভেদাভেদের রাজনীতি, তার জন্য মমতা ব্যানার্জি কম দায়ী না। আমরা বলছি 500 টাকা কেন, 7500 টাকা কেন নয়? উত্তরকাশীতে যে টানেলে আটকে গেল, সেখানে হচ্ছে এখানকার একজন যুবক, আর সে সেদিনকে সাক্ষাৎকারে কি বলছে, টানেল থেকে মুক্ত হয়ে বলছে আমাকে আবার ফিরে যেতে হবে ওখানে, কারণ বাংলায় কোনো কাজ নেই। সে তো কোনো রাজনীতি করে না, উনি তো বলছেন তৃণমূল করতে হবে, উনি চপ ভাজতে বলছেন। নিজের ভাইপোকে কখনো তো উনি চপ ভাজতে বলেননি। পঞ্চায়েত নির্বাচনেতে যদি দখল না করতো, তাহলে মোহনপুর পঞ্চায়েত জিততে পারতো তৃণমূল? আমি এখানে বসে বলছি, কাউকে যদি পঞ্চায়েত কাউন্টিং হলে যদি দখল না করতো, জিততে পারতো? নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত, আর আমার সঙ্গে আজকে রয়েছে বাম প্রতিনিধি গার্গী চ্যাটার্জি। গার্গীতি, প্রথমবারের জন্য হাউতে স্বাগত। নমস্কার, এবং তোমার এদের এই চ্যানেলের মাধ্যমে আমি যারা দেখবেন বা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা স্বাধীনতার পর থেকে এমন কখনো দেখিনি একেবারে বিধানসভায় শাসক বিরোধী একেবারে পরস্পরকে কাদা ছোড়াছড়ি হচ্ছে এবং চোর চোর স্লোগান উঠছে। এই চোর চোর স্লোগানে সারা বিধানসভা মুখরিত হচ্ছে। আম্বেদকরের স্ট্যাচুর নিচে একদল, আরেক দল একদম লনে। কোথাও কি মনে হচ্ছে যে বিধানসভার যে ঐতিহ্য ছিল, যে সমৃদ্ধ বিধানসভা ছিল, তার গরিমা নষ্ট হচ্ছে? বিধানসভার ঐতিহ্য ধ্বংস করেই তো এই 2011 সালে এরা ক্ষমতায় এসছে। 26 তারিখে বিধানসভা ভাঙচুর হয়েছিল, মনে আছে আপনাদের? তখন উনি বিরোধী নেত্রী ছিলেন, বিধানসভা ভাঙচুর করেছিলেন, হাতে সংবিধান নিয়ে বিধানসভা ভাঙচুর করেছিলেন। আর এখন যে বিধানসভায় আপনি দেখছেন, সেখানে তো বিরোধী কেউ নেই, একটা এ টিম আর একটা বি টিম, তারা রয়েছে। তৃণমূল কংগ্রেস রয়েছে ওখানে, সরকারি দল, আর তৃণমূল কংগ্রেস থেকে কিছু লোক গিয়ে বিজেপিতে ভিড় করে তারা বিরোধী হয়েছে। ফলে এ তো চলছেই। আর 2011 সাল থেকে 2023 সাল যতগুলো দুর্নীতি কেলেঙ্কারি আমাদের সামনে এসছে, তাতে আপনি দেখবেন বিধানসভার মধ্যে এদের সব নাম জড়িত। এরাই শাসক আর বিরোধীতে ভাগ হয়ে রয়েছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে, চোর চোর আওয়াজ হচ্ছে। কিন্তু ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার অন্য কথা বলছে মমতাই চোর। সারা দিন, গোটা দিন কাল ওই একটা গেঞ্জি পরে সামনে পিছনে লেখা মমতা চোর, তাহলে তো বিরোধিতাই করছে। এ টিম বি টিমের প্রশ্ন কোথায়? না, 2011 সালে তো শুভেন্দুবাবু এমএলএ ছিলেন, সারদা কেলেঙ্কারিতেও শুভেন্দুবাবু ছিলেন, আমরা নারদ ভিডিওতেও শুভেন্দুবাবুকে টাকা নিতে দেখেছি। এখন শুভেন্দুবাবু অন্য দলে গেছেন, এখন অন্য দলে গেলেই তো সৎ হয়ে যায় না। আমরা অবশ্যই মনে করি যে পশ্চিমবাংলায় যে দুর্নীতি হয়েছে, যে কাটমানি খাওয়া হয়েছে, এই সব কিছুর মূল মাথাই হচ্ছে মুখ্যমন্ত্রী। ওনাকে ছাড়া কিছু হতো না, ওনার অনুপ্রেরণা ছাড়া কিচ্ছু হতো না। কিন্তু শুভেন্দুবাবু এখন ওয়াশিং মেশিনে গিয়ে নিজেকে শুদ্ধ বললে তো তা হবে না। চোরে চোর দুই ভাই, শুভেন্দু আর অভিষেক, এরা দুই ভাই, এরা বলে আমরা চুরি করি। এখন এই দুই ভাই দুটো ভাগ হয়েছে। এই হয় না, বাবার সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে কে বেশি পাবে কে কম পাবে, এই নিয়ে গণ্ডগোল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছু, কে পাবে অভিষেক না শুভেন্দু, কে হবে মুখ্যমন্ত্রী, এই নিয়ে গণ্ডগোল। শুভেন্দুবাবু মনে করেছেন আরেকটা অন্য দল করলে পারে আমি সামনে আসতে পারি, কিন্তু তাতে শুভেন্দুবাবু সৎ এটা প্রমাণ হয় না। নারদ ভিডিও সেই ফুটেজ এখনও আছে, লোকে দেখেছেন শুভেন্দুবাবুকে টাকা নিতে, এবং নিয়োগ কেলেঙ্কারিতেও শুভেন্দুবাবুর নাম আছে। সারদা থেকে শুরু করে নারদা, একের পর এক কেলেঙ্কারি। হালে 2 বছর উনি বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে শুদ্ধ হয়েছেন। ফলে এই দুর্নীতি থেকে উনিও বাদ না। গোটা বিষয়টা সারা দিনের একটা ঘটনা, কিন্তু একটা ইন্ডিয়া জোটের দিকে যদি আমরা নজর রাখি, ইন্ডিয়া জোটের বৈঠক কিন্তু আগামীকাল হওয়ার কথা ছিল, সেটা পোস্টপোন করতে হলো। বিহারের নীতিশ কুমার জানিয়ে দিলেন যে তিনিও যাচ্ছেন না, অখিলেশ যাদব জানিয়ে দিলেন তিনিও যাচ্ছেন না। বামেরা কি যাচ্ছে? কোথায় দাঁড়াচ্ছে জোটের ভবিষ্যৎ? দেখুন, আমি তো এই বিষয়টা বলার জায়গায় নেই। আমাদের পার্টি আছে, তার অল ইন্ডিয়া কমিটি আছে, পার্টির সাধারণ সম্পাদক বলবেন তিনি যাচ্ছেন কি যাচ্ছেন না। তবে মনে করি ভারতবর্ষের মাটিতে এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে বিজেপিকে সরানো, এবং সেই সরানোর জন্য অনেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, অনেক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবে। এটা একটা প্রসেস,
এই প্রসেসে কেউ যাবেন, আবার কেউ যাবেন না, আবার কেউ যাবেন, এইভাবেই প্রসেসটা গড়ে উঠবে। ফলে এখনই আমি হতাশ নই, নিশ্চিত করেই সকলে একসাথে মিলেই এই বিজেপিকে তাড়ানোর জন্য লড়াই করে। কিন্তু মতের তো অমিল হচ্ছে বারবার, যেমন এই রাজ্যের ইস্যুগুলিতে এসে বারবার দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির সঙ্গে মোহাম্মদ সেলিমের ক্ল্যাশ, মানে আমি ইস্যু ভিত্তিক ক্ল্যাশ বলছি, আদর্শগত ক্ল্যাশের কথা বলছি, সেগুলো তো একটা হচ্ছেই রাজ্যের ক্ষেত্রে, কিন্তু সেই দল যখন ইন্ডিয়া যায়, মানুষ ভরসা করবে কিভাবে? না না, আমাদের পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলে দিয়েছেন, রাজ্যের সম্পাদকও কমরেড সেলিম দাও ক্লিয়ারলি বলে দিয়েছেন যে পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলকে আমরা মনে করি না যে তৃণমূল সাম্প্রদায়িক দল না, আমরা মনে করি না তৃণমূল সততার প্রতীকের দল, আমরা মনে করি যে পশ্চিমবাংলার মাটিতে এই যে ভেদাভেদের রাজনীতি, তার জন্য মমতা ব্যানার্জি কম দায়ী না। তার দায় যেমন বিজেপির আছে, আরএসএসের আছে, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই চলবে, বিজেপির সাথে লড়াই চলবে, এবং মানুষের কাছে আমরা বলবো যে সত্যিকারের বিকল্প যদি হয় বিজেপিকেও বামপন্থীদের চয়েস করুন। বামপন্থীরা মতাদর্শগতভাবে বিজেপির সাথে লড়তে পারে। চোর জোচ্চোর, কাটমানিখোর, যাদের কাজ হচ্ছে দুর্নীতি, আর যাদের কাজ হচ্ছে দুর্নীতি করে টিকে থাকা, তাদের দিয়েই আরএসএসের মোকাবিলা করা যাবে না। মোকাবিলা করতে গেলে আদর্শবান দৃঢ় মতাদর্শের লোকেদের, এই বামপন্থীদের লাগবে, এটা তো আমরা বলি। কিন্তু দেশের ছবিটা কিন্তু আবার অন্য হয়ে গেল। 5 রাজ্যের ইলেকশন, 3টে রাজ্য, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ কিন্তু বিজেপি দখল করতে পারল। দেখুন হয়েছে 2000, আমি তো কী বললাম, আমার পার্টির কেন্দ্রীয় কমিটি না বললে এই বিষয়ে তুমি কিছু বলতে পারবো না, কিন্তু ইলেকশনের এখনও দেরি আছে, 2024-এর নির্বাচনের এখনও দেরি আছে, এবং গোটা দেশ জুড়ে কিন্তু বিজেপির প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। আপনি ভোটের পার্সেন্টেজগুলো দেখবেন, নেক টু নেক ফাইট হয়েছে অনেক জায়গায়। ফলে বিজেপিকে ছুঁড়ে ফেলে দিতেই হবে, মানে সরাতেই হবে, তার জন্য লড়াই হচ্ছে। সেখানে মাঝে মধ্যে এরকম হতে পারে, তার জন্য হতাশ হয়ে আমাদের বসে থাকলে হবে না, আমাদের বলে যেতে হবে বিজেপির বিরুদ্ধে। না, একদমই তাই। আমার প্রায় শেষের দিকে এসে পড়েছি আমরা একেবারে। তৃণমূলের কিন্তু প্রকল্পগুলো প্রচার হচ্ছে বারবার, যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পের বিকল্প হিসাবে বামেরা কি আনলো? দেখুন, আমরা মনে করি যে কর্মসংস্থান চাই, আমরা তো প্রকল্পের বিকল্প কিছু বলছি না, আমরা বলছি 500 টাকা কেন, 7500 টাকা কেন নয়? যে পরিবারগুলো আয়কর দিতে পারে না, যে পরিবারগুলো দারিদ্র্যসীমার নিচে বাস করে, তাদের তো আরও কিছু দিতে হবে। আমরা বলছি যে আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা পশ্চিমবাংলার বাইরে কাজ করতে চলে যাচ্ছে, পশ্চিমবাংলায় কর্মসংস্থান চাই। নতুন বামেদের কথা হচ্ছে নতুন কারখানা চাই, নতুন কর্মসংস্থান সৃষ্টি চাই, এটাই আমাদের বিকল্প কথা। আমরা তো কোনো প্রকল্প বন্ধ করার কথা বলছি না, প্রকল্প থাকবে, কিন্তু মানুষের কর্মসংস্থান দিতে হবে তো, আমাকে বাঁচতে হবে তো, এবং কাজ করতে হবে দুটো। এই যে শ্রমশক্তি, যুবশক্তি, এদের হাতে কাজের দরকার। সেই কাজের জন্য এই যে উত্তরকাশীতে যে টানেলে আটকে গেল, সেখানে হচ্ছে এখানকার একজন যুবক, আর সে সেদিনকে সাক্ষাৎকারে কি বলছে, টানেল থেকে মুক্ত হয়ে বলছে আমাকে আবার ফিরে যেতে হবে ওখানে, কারণ বাংলায় কোনো কাজ নেই। সে তো কোনো রাজনীতি করে না। আমি খুব মন দিয়ে টিভিতে সাক্ষাৎকারটা শুনছিলাম। একটি ছেলে যে 17 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করলো, সে যে পৃথিবীর আলো দেখতে পাবে এই ভরসাই তার ছিল না। সেখান থেকে বেরিয়ে এসে আবার সে কাজে চলে যেতে চাইছে। কারণ কি? কারণ সে জানে যে ওখানে এলে টানেল কাটতে গিয়ে মারা যাব, আর এখানে মমতা ব্যানার্জির আমলে কর্মসংস্থান নেই, না খেতে পেয়ে মরে যাব। ফলে ও লড়াই করে বাঁচবে। তাহলে আমাদের রাজ্যে কর্মসংস্থান কেন হবে না? নতুন কারখানা কেন হবে না? যুবতীদের হাতে কাজ কেন হবে না? এটাই আমাদের বিকল্প কথা। কর্মসংস্থানের বিষয় তো বেঙ্গল মিন্স বিজনেস, একেবারে প্রকাশ্যে রিলায়েন্স গোষ্ঠী কিন্তু 20,000 কোটি টাকার বিনিয়োগ রয়েছে। 2011 সালে বলেছে, 2012 সালে বলেছে, প্রতি বছর বলে। একটা ওই তাজপুরের বন্দর 3বার হলো, 3বার, এখনো তাজপুরের বন্দর হলো না। এবার বাতিল নিজে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 3বার, আমি তো কথাটা তুলে দিলাম আপনার চ্যানেলের সুযোগে। 3বার, মানে যে থাকে না একটা ছাগল ছানা দেখায় না যে আছে, বললো মাংস খাওয়াবো, বললো কি আছে বাড়িতে? বাচ্চা ছাগল ছানাকে বারবার দেখায়, ওই একটাই দেখায়, ও দেখায়। আর মাঝে মাঝে আম্বানির সঙ্গে ছবি তোলে, ওনার ভালো লাগে ছবি টবি তুলতে, ইন্ডাস্ট্রির লোকেদের সাথে, সিনেমা আর্টিস্টদের সাথে তোলে। কর্মসংস্থান কী হলো? আগের বারে শিল্প সম্মেলনে কতগুলো ডেকোরেটর আর ওই ক্যাটারিংয়ের লোক বসে বসে শুনছিল। একটা আমাকে বলুন তো, নতুন ইন্ডাস্ট্রি আমাকে দেখান
একটা পার্থ চট্টোপাধ্যায় তখন বাণিজ্য মন্ত্রী ছিল, উনি বলেছিলেন যে পশ্চিমবাংলা একটা খৈনির চুন তৈরির কারখানা হয়েছে। আমি তো পশ্চিমবাংলা একটা ছোট পিনের কারখানাও দেখিনি। একটা কারখানা 13 বছরে 23 সাল হলো। এই যে স্পেনে গেল, স্পেন থেকে কি ঘোষণা হলো? আরে কারখানা করতে গেলে কি সৌরভ গাঙ্গুলিকে স্পেনে গিয়ে ঘোষণা করতে হবে? বেহালা থেকে ঘোষণা করতে পারতেন। আসলে এগুলো হচ্ছে মানে উনি মজা করতে ভালোবাসেন, পশ্চিমবাংলার মানুষের সঙ্গে উনি মজা করছেন এবং পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবক যুবতীকে স্বপ্নকে উনি ধ্বংস করছেন। আর সমস্যা হচ্ছে যে মিডিয়া সত্যি কথাটা তুলে ধরছে না যে বাংলার কি অবস্থা, কর্মসংস্থানের কি অবস্থা, ঘরে ঘরে বেকার ছেলে মেয়ে। আমি পঞ্চায়েত ভোটে প্রচারে গেছিলাম বিভিন্ন গ্রামে, বলতে গেলে এলাকাতে পুরুষ শূন্য পরিবার। কি কোথায় গেছে? বলছে বাইরে কাজ করতে গেছে। এক বছর আগে মারা গেল দেগঙ্গার 3টি ছেলে, কর্ণাটকে মানে ময়লা পরিষ্কার করার কাজ করতে গেছে। মানে বাংলায় কাজ নেই বলে কর্ণাটকে গেছে ময়লা পরিষ্কার করতে ব্যাঙ্গালোরে। এইখানে মানে বাংলার স্বপ্নটাকে শেষ করে দিয়েছে। উনি তো বলছেন তৃণমূল করতে হবে, উনি চপ ভাজতে বলছেন। নিজের ভাইপোকে কখনো তো উনি চপ ভাজতে বলেননি, বলেছেন কি বলেন? একেবারে শেষ প্রশ্ন আমার, পরিষ্কার করে জানতে চাইছি, সৌরভ গাঙ্গুলির যখন কথা উঠলই তিনি কিন্তু জিন্দালের ফেলে যাওয়া যে 1400 একর জমি তাতেই কিন্তু একটা স্টিল প্ল্যানেট করবেন বলে স্পেন থেকে জানিয়ে দিয়েছিলেন। তারপর এখন কি হলো? গেছেন নাকি ওখানে? খারাপ লাগে। সৌরভ গাঙ্গুলি বিশ্ব ক্রিকেটে মানে ভারতের অধিনায়কত্ব করেছেন, বাংলাকেও সম্মানিত করেছেন। আমি তার ক্রিকেট জীবন বা তার ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন করব না। তিনিও যদি ব্যবহার হন খারাপ লাগে, এবং তিনিও ব্যবহার হচ্ছেন এটা মনে হয়েছে। কারণ ইন্ডাস্ট্রি কোনো লক্ষণ নেই ইন্ডাস্ট্রি করার, এসব হচ্ছে বাংলার মানুষের সঙ্গে মজা করা, তাই হচ্ছে। জিন্দালদের কারখানাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কত হাজার কোটি টাকার প্রজেক্ট ছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িটা ল্যান্ডমাইনে উড়ে যেতে পারতো, সেদিনই ল্যান্ডমাইনে কয়েকজন পুলিশ কর্মী মারা গেছিলেন। সেদিনই পশ্চিমবাংলার মানুষের স্বপ্নটা ধ্বংস হয়েছিল। আপনি সিঙ্গুরে যান তো কী হাল, সিঙ্গুরের পাশ দিয়ে যখন যাবেন, কারখানার পাশ দিয়ে, আপনার দেখে মনে হয় ওটা শ্মশান। আমি আজকে দেখছিলাম যে ক্লাস 5-এ প্রশ্ন এসছে যে সিঙ্গুরে সর্ষে চাষ করলো কে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরে কেউ যদি লিখে দেয় যে সর্ষের তেল হয়নি, সর্ষে হয়নি, কেউ লিখবে না রাজা তোর কাপড় কোথায়, সেই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করতে হবে। কেউ জিজ্ঞাসা করছে না। পরিস্থিতিটা তো এই জায়গায়। সিঙ্গুরের কারখানাটা করতে পারলো না। আপনি এখানে বসে আছেন, আমার এখানে, এটা একটা ট্রেড ইউনিয়নের অফিস। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অবস্থা বলুন তো। এই রিলায়েন্স মিলটা বন্ধ ছিল, আমরা চালু করার জন্য রাস্তায় নেমেছিলাম। জুট মিলগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলো নতুন করে খোলার কোনো উদ্যোগ নেই। অন্নপূর্ণা কটন মিল বন্ধ হয়ে রয়েছে। এইখানে বারাসাতে যান, একটুখানি দূরে গেলে পারে আচ্ছা বিষ্ণু কটন মিল বন্ধ হয়ে গেছে। আমি আপনাকে লাস্ট 3 মাসের কথা বলছি। বিষ্ণু কটন মিল, অন্নপূর্ণা কটন মিল বন্ধ। আপনি যাবেন বড়নগর অবধি, আপনি যান দমদম অবধি। মুখ্যমন্ত্রী 2016 সালের নির্বাচনে দাঁড়িয়ে কথা দিয়েছিল যেসবের ওই জেল মাঠে, দমদম মাঠে, যেসব কারখানা খুলে দেবো। কী হয়েছে বলুন তো? খুলেনি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখন কি হচ্ছে জানেন? ভাইপোর সব, এখন তো পিসি ভাইপো সব আলাদা আলাদা, মানে সেই পিসি হয়ে গেছে আওরঙ্গজেব, বৃদ্ধ রাজা। আর তার এক সময় মনে হচ্ছে পিসি বোধহয় শাহজাহান, ছেলে বোধহয় বন্দি করে, এরকম একটা কেস আর কি। মানে আমি অনেক খারাপ কথা বলতে চাই, মনে হচ্ছে এখন ওর ভাইপোর ছেলেরা কী করছে, এখন জুট মিলের জমিগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। অর্জুন সিং এমপি এখানে রয়েছেন। দেখুন, আমি একটা কথা বলি, উনি মানে তৃণমূল থেকে বিজেপি হলো এমপি হওয়ার জন্য। সবাই জানতো কী ব্যাপার, মাফিয়া টাফিয়া কত কী। আমি ওনাকে কোনো খারাপ কথা বলছি, লোকে জানতো, আমি কি জানতাম বলছি না। ওনার নামের আগে বেশ একটা কী একটা ব্যাপার। তো সেই লোক 2022 সালে পুরো কেঁচু হয়ে গেল, হয়ে আবার তৃণমূলে চলে গেল। এখন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, তৃণমূলের কোনো এমএলএ ওকে ডাকে না, তৃণমূলের একটা ছোটো নেতা ওকে ডাকে না। ও একা একাই ঘুরে বেড়ায়, 4টে পুলিশ গাড়ি, আর একা একা যাচ্ছে এমপি সাহেব। ব্যারাকপুর শিল্পাঞ্চলের জন্য কী করেছেন বলুন তো? জুট মিলের শ্রমিকদের জন্য উনি কী করেছেন বলুন তো? একবার ডায়লগ দিল উনি নাকি জুট মিলের শ্রমিকদের নিয়ে আন্দোলন করতে চান, তাই জন্য নাকি ফিরে আসছেন। আমি এই ঘরে বসে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি সাক্ষাৎকার দিয়ে বলেছিলাম যে উনি তৃণমূলে ফেরার জন্য সরু লাইন করছেন। শ্রমিক ওনার উদ্দেশ্য নয়, যিনি জন্মলগ্ন থেকে যিনি শ্রমিকদের প্রতি অত্যাচার করেছেন তিনি শ্রমিকদের অধীনে। কি ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিছু পুজো উদ্বোধনে উনি গেছেন, কিছু ক্লাবে ওনাকে ডাকে। আর কি এমপি সাহেবের কী ভূমিকা আছে বলুন তো? এমপি সাহেবের কী ভূমিকা আছে?
কিছু ভূমিকা নেই। আর মানে এখন দল পাল্টে উনি মাঝে মাঝে বিবেক, সেই যাত্রা দলের বিবেকের ভূমিকা পালন করছেন। টিটাগড়েতে এই 1 মাসের মধ্যে 3টে খুন হয়েছে। বারাসাত, ভাটপাড়া, জগদ্দলে প্রতিদিন বোমাবাজি, গুলি, খুন। এবং কিসের জন্য জানেন? বলতে খারাপ লাগছে, এমপির সাথে এমএলএর লড়াই, এমপির সাথে মন্ত্রীর লড়াই, মানে নৈহাটির বিধায়ক মন্ত্রী। আমাদের এখানে যে খুন জখম যা হচ্ছে, মানুষকে এরা ভয় দেখিয়ে রেখে দিয়েছে। বোমার কারখানা, বাজির কারখানা, বাজি ফাটছে, স্কুলের ছাদ উড়ে যাচ্ছে, বাচ্চা ছেলের হাত বোমায় উড়ে যাচ্ছে, খুন হচ্ছে, কাউন্সিলরকে মারছে। এই সবটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গণ্ডগোল। আর এখানকার আইসি, এখানকার ওসি, এখানকার কমিশনার, এরা ব্যস্ত রয়েছে তৃণমূল কংগ্রেসকে প্রোটেকশন দিতে। পঞ্চায়েত নির্বাচনেতে যদি দখল না করতো, তাহলে মোহনপুর পঞ্চায়েত জিততে পারতো তৃণমূল। আমি এখানে বসে বলছি, কাউকে যদি পঞ্চায়েত কাউন্টিং হলে যদি দখল না করতো, জিততে পারতো? সব বামপন্থীরা জিতে যাবে দাবি করছি না, কিন্তু বামপন্থার প্রতি মানুষের আস্থা এসছে এবং লোকাল বডিজ নির্বাচনে মানুষ মনে করেছিল বামপন্থীদের জেতাতে হবে। এমএলএ নেতৃত্বে ওখানে আবার অর্জুনবাবুর লোকেরা টিকিট পায়নি, ওখানে আবার এমএলএর লোকেরা টিকিট পেয়েছে। এমএলএর ভাই বাউন্সার নিয়ে গিয়ে বসে দখল করেছে। এবং জগদ্দলে যেদিন গুলিটা চললো 11 রাউন্ড, সেদিন কিন্তু অন্য প্রান্তে শহরে বিশ্ব বাণিজ্য সম্মেলন ছিল। তো আপনাকে 12 রাউন্ড গুলি চলেছে, আর গুলি লেগেছে 9 রাউন্ড, যেতে যেতে মারা গেছে। গণ্ডগোলটা কিসের? সঙ্গে সঙ্গে খবর নিলাম, যেহেতু এলাকায় থাকি, খবর নিলাম কি, এক তৃণমূলের সাথে আর এক তৃণমূলের, টিটাগড়ে এক কাউন্সিলরের সাথে এক কাউন্সিলরের। পুলিশ এখন ক্রাইসিস মেটাচ্ছে, তৃণমূলকে রক্ষা করছে। দেখবেন একটা এমপি, আমরা এমপি দেখেছি 30 বছরে, দেখুন প্রোটেকশন থাকবে না, এটা আমি কিন্তু বলছি না। এমপির প্রোটেকশান, এমএলএর প্রোটেকশান, মন্ত্রীর গাড়ি, এগুলো থাকবে, গাড়িতে লাল লাইটও জ্বলবে। কিন্তু একজন এমপি যাচ্ছেন, আমি বলবো অর্জুনবাবু বাড়ির থেকে বেরিয়ে 500 মিটার উনি একা হাঁটে যেতে পারবেন না। আর এখানকার যারা, ওনার কিন্তু একা বললাম না, যারা এমএলএ মন্ত্রী হয়ে আছে এই তৃণমূলের, যারা কাউন্সিলর, তারা বাউন্সার নিয়ে ঘুরছে। একটা কাউন্সিলর হয়েছে পাড়ার, আমরা কাউন্সিলরদের কী দেখতাম, আমি দেখেছি কাউন্সিলর, আমি এখানে কাউন্সিলর দেখছি সাইকেলে করে যাচ্ছে, পাশে কাকিমা ভালো আছে না, আমার পাড়ায় বামপন্থী কাউন্সিলর আছে নিমাই শাহ, আর সকালবেলা দেখা হয়, বাজার যায়, দোকান যায়। আমি বলছি না কিন্তু মন্ত্রীকে বাজার যেতে, দোকান যেতে, মন্ত্রী একটা থাকবে একটু গ্যাট। এখানে একটা কাউন্সিলর বাউন্সার নিয়ে করে, কারণ বাহুবলীদের এখানে ক্ষমতা দখলের, মানে সেই হিন্দি সিনেমায় দেখতাম না, সেই গ্যাং অফ ইয়াসেরপুর, এইসব ফিনেমা দেখতাম, রাত জেগে এখন অনেক দেখি, ওই ওটিটি সিরিজ দেখি, সেখানে সেই এলাকা দখলের লড়াই। আমি এখন মানে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মেয়ে, আমি দেখছি যেখানে এখন এলাকা দখলের লড়াই। আমার যেতে যেতে দেখি আমি কাউন্সিলর, 4 কালো কোট পরা, আমি ভেবেছি বোধহয় পুলিশ হবে, অত তো বুঝি না, একটু কম বুঝি। পরে বলছি আরে ওটা পুলিশ না, ওটা বাউন্সার, কাউন্সিলর বাউন্সার নিয়ে করে। তাহলে পুলিশের কি? আরে কমিশনার ফুটবল খেলে, আর কাউন্সিলর মানে ভয়ে, খুন হয়ে যাওয়ার ভয়ে বাউন্সার নিয়ে ঘুরে। এটা এখন ব্যারাকপুর শিল্পাঞ্চল। এখানে শিল্প কারখানার আওয়াজ শোনা যায় না, কিন্তু আপনি রোজ বোমার আওয়াজ পাবেন, এভরিডে আপনি বোমার আওয়াজ পাবেন। ছিল না কি অবস্থা? ছিল এই অবস্থা, ভয়ে মুখ খুলতে পারছে না লোকে। পুজো কমিটি দখল করেছে, সব কিছু দখল করেছে, এই অবস্থা চলছে এখন।